সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি হলো তোমার 9 নম্বর মডেল সেট। ঠিক আছে, একাদশ শ্রেণীর 9 নম্বর মডেল সেট। চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। বলেছে 100 ml 0.02 মোলারিটির H2SO4 জলীয় দ্রবণে H2SO4 অণুর সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমার মোলারিটির ইকুয়েশন যেহেতু দিয়েছে, মোলারিটি বলছে, তার মোলারিটি ইকুয়েশনটা লিখি। মোলারিটি ইকুয়েশনটা হয় W2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই M2 ইন্টু ভি, যেখানে মনে রাখতে হবে ভি ইজ ইকুয়াল টু গোটা দ্রবণের আয়তন, গোটা দ্রবণের কি আয়তন, এবং অবশ্যই এমএল এ। যদি লিটারে নাও তাহলে হাজার দিয়ে গুণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এমএল আছে তার জন্য আমি নিচ্ছি। এবার মোলারিটি দেওয়া আছে 0.02। ঠিক আছে, আমাকে বের করতে হবে অণুর সংখ্যা, অর্থাৎ W2/M, এটা আমাকে বের করতে হবে। এটাই হলো অণুর সংখ্যা। তাহলে সেক্ষেত্রে 10⁻³ রয়েছে আর ভি রয়েছে তোমার 100। আমাকে তাহলে কেটে দিলাম এখান থেকে, তাহলে পড়ে থাকলো কত আমার 10। অর্থাৎ তাহলে আমি অনুসংখ্যা কিভাবে বের করব? কত আসলো? 0.02 ডিভাইডেড বাই কত? 10। তাই না বেটা? ঠিক কি না? এবার এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হচ্ছে? কত আসতেছে? 0.002 ইন্টু, এবার অনুসংখ্যা চেয়েছে, জাস্ট আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণা করে দেবো। কি করে গুণ করবো? 6.022 ইন্টু 10⁻23। এবার যদি পয়েন্টটা উঠাই তাহলে তিনটা শূন্য আসবে, এই তিনটা শূন্য, আর এখান থেকে এই তিনটা শূন্য যদি কেটে দিই তাহলে পরবর্তীতে পড়ে থাকলো 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻20। আর 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 440.12 ইন্টু 10⁻20। তাহলে অ্যান্সার আসলো 12.044 10⁻20। তাই কি না? এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, অনুসংখ্যা বুঝলাম না বেটা। দেখো, মোল সংখ্যা অর্থাৎ মোল বের করার জন্য আমরা আমরা কি বুঝি যে এক মোল অনুসংখ্যা বলতে কি বোঝায়? এক মোল অনুসংখ্যা বলতে বোঝায় যে এক মোলে কত অণু রয়েছে? 6.022 ইন্টু 10⁻23 অণু, তাই না? এবার বিষয়টা হলো, মোল বের করার বিভিন্ন সূত্র রয়েছে। যদি ভর দেওয়া থাকে তাহলে প্রদত্ত ভর বাই আণবিক ভর, একই না? এবার আর যদি প্রদত্ত অনুসংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা সমান সমান প্রদত্ত আয়তন বাই 22.4 লিটার, তাই না? মানে এটার সমান সমান এটা। মানে আমি এখানে W/V লিখেছি, তাই কি না? W/V লিখেছি কারণ মোলারিটির যে ইকুয়েশন ছিল W/M2 লিখে দিলাম। কিন্তু যেহেতু অনুসংখ্যা চেয়েছে, মতলব এন চেয়েছে, তার জন্য আমি, তুমি এটাও লিখতে পারি, অর্থাৎ মোলারিটির জায়গায় তুমি এনএ ডিভাইডেড বাই এনএ ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত বলো? 100। এইটা হলো তোমার অনুসংখ্যা। যেহেতু এটা সমান সমান, তার জন্য আমি এটাকেই আর কি মোলারিটিতে ইউজ করা হয় বেসিক্যালি। W/M কে দ্রব্যের ভর বাই দ্রব্যের আণবিক ভর। কিন্তু এটা সমান সমান আমরা এটাও লিখতে পারি, যেটা অনুসংখ্যা বের করতে বলেছে। এটা হলো তোমার ক্যালকুলেশনের দিক থেকে। কিন্তু থিওরি দিক থেকে যদি তুমি করতে চাও, ধরো থিওরি দিক থেকে একবারে আমি করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তোমার অনুসংখ্যা বের করার জন্য অবশ্যই তার মূল সংখ্যা বের করতে হতো। আর এই মূল সংখ্যাটা বের করব কিভাবে? এই যে একটু আগে শেখালাম। আশা করি বুঝতে পারলাম। না সমস্যা হলে তো তোমরা দেখবা, অবশ্যই বলবা, করিয়ে দেবো, আবার কি আছে। ঠিক আছে, নাও পরবর্তী। দেখো কি বলেছে। আমাকে বলেছে যে গুণানুপাতের যে সূত্রটা রয়েছে তার মধ্যে কোনটা আর কি, বা কোন বিবৃতিগুলি অনুসরণ করে, অর্থাৎ আমাকে সত্য বের করতে হবে, কোনটা সত্য হতে পারে, তাই কিনা বেটা? হ্যাঁ কি না? দেখো, কোনো উৎস থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইডের নমুনায় সর্বদা 1:2 অনুপাতে কার্বন ডাই অক্সাইড থাকবে। সর্বদা নাও থাকতে পারে, সর্বদা নাও থাকতে পারে। কার্বন কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের দুটি অক্সাইড তৈরি করে, যেখানে কার্বনের নির্দিষ্ট ভরের অক্সিজেনের ভিন্ন ভিন্ন ভর যুক্ত থাকে, একদম ভিন্ন ভিন্ন ভর থাকবে। সেই ভরগুলির সরল অনুপাত হবে 2:1। একদম ঠিক আছে। নেক্সট, ম্যাগনেসিয়ামকে যদি আমরা অক্সিজেন সহজে উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হয় MgO। আর অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাতে ম্যাগনেসিয়ামের পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ নেওয়া ম্যাগনেসিয়ামের পরিমাণ থেকে সমান না, 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 একদমই না। কারণ Mg এবং অক্সিজেনটা রিয়াকশন করে উৎপন্ন করছে MgO, অর্থাৎ কিছুটা পরিমাণ হলেও হ্রাস পেয়েছে, তাই না? তারপর আবার এদের মধ্যে লিমিটিং রিয়েজেন্টেরও ব্যাপার আসবে। তাহলে এটা সঙ্গে সমান তো হয় না। তাহলে আমি একটাই তো ঠিকঠাক পেলাম, সেটা হলো তোমার 2 নম্বর অপশন।
তাই না? চলো পরবর্তী পেজে চলে যায়, 2 নম্বর পেজে দেখো কি বলেছে। এই যে দেখো, অপশনটা ছিল শুধুমাত্র 2 হবে। দেখো বলেছে একটি যৌগের স্থূল সংকেত এবং বাষ্প ঘনত্ব দেওয়া আছে 90, খুবই ভালো কথা। আণবিক সংকেত বের করতে হবে। এবার কথাটা হলো, আমাকে যদি CH2 যে যৌগটা দেওয়া হয়েছে আর কি, বুঝতে পারলাম। এবার এখান থেকে তাদের বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে। আচ্ছা, বাষ্প ঘনত্ব আর আণবিক সংকেত তথা আণবিক ভরের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? আছে দাদা। এম সমান সমান 2D, এম সমান সমান 2D। তাহলে আমরা আণবিক ভর যদি বের করতে চাই, তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব যেটা দেওয়া আছে 90, তাহলে কত আসলো? 180। তাহলে আণবিক ভর কত আসলো বেটা? 180, হ্যাঁ কি না? এবার আমরা যদি ভর বের করতে চাই, ভর কিভাবে বের করি? যে প্রদত্ত ভর বাই আণবিক ভর, এরকম একটা যে ইকুয়েশনটা ছিল, ওইভাবে স্থূল ভর আগে 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 স্থূল ভর বের করি, ঠিক আছে? কার স্থূল ভর, মানে স্থূল সংকেতটা আগে বের করি। স্থূল সংকেত দেওয়া আছে CH2, ঠিক আছে? স্থূল সংকেত CH2 এর আগে কি করলাম? ভর বের করে নিই। তা কার্বন কটা রয়েছে? কার্বন আছে 12তে, হাইড্রোজেন আছে তোমার 2-এ, অক্সিজেন রয়েছে তোমার 16তে। তাহলে যদি আমি এটাকে অ্যাড করে দিই, তাহলে আমাদের দাঁড়ালো কত? 30, তাই কি না? তাহলে এখান থেকে আমরা এন আর কি, অনুসংখ্যা যেটা আর কি সংকেতটা দাঁড়াবে, ওটা যদি বের করতে চাই, তাহলে কত ছিল? 180 ডিভাইডেড বাই 30, কত থাকলো? 6। অর্থাৎ CH2O হোল এন এর জায়গায়, এবার এন এর জায়গায় আমরা বসাই দেবো কত? 6। কত দাঁড়ালো আমাদের? 6। তাহলে 6 দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে আসবে C6H12O6, C6H12, নেক্সট, বোর মডেল কোনটির ক্ষেত্রে বর্ণালী মানে ব্যাখ্যা করে? আমরা জানি বোর মডেল কাদের জন্য প্রযোজ্য? যাদের ইলেকট্রন সংখ্যা 1, মানে একটা ইলেকট্রন জনিত পরমাণু বা আয়নদের জন্যই এই বোর তত্ত্ব প্রযোজ্য। আমি যেমন তোমাকে যদি বলি হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এদের ক্ষেত্রে শুধুমাত্র বোর তত্ত্ব প্রযোজ্য, কারণ এদের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। দেখো, এটা 1 ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ সকল পরমাণু না, সকল ধনাত্মক না, সকল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। নেক্সট, পরবর্তী দিকে যাওয়া যায়। বলেছে প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। দেখো আমরা জানি এনার্জি মেনলি নির্ভর হয়, এনার্জি মেনলি নির্ভর হয় কম্পাঙ্কের ওপর। কার ওপর? কম্পাঙ্ক। যে তরঙ্গের কম্পাঙ্ক যত বেশি, ধরো একটা তরঙ্গ এমন, আর একটা তরঙ্গ এমন, তাহলে এখানে আমাদের কম্পাঙ্কটা বেশি আছে। তাহলে এই তরঙ্গটা কোন একটা বস্তু বা কোনো মেটালের উপর পড়লে সে তার এনার্জি বৃদ্ধি পাবে এর তুলনায়, কারণ এর কম্পাঙ্কটা 1 সেকেন্ডে পূর্ণ কম্পাঙ্ক মানে পূর্ণ কম্পন হওয়ার প্রবণতা এখানে বেশি রয়েছে। এখানে কটা রয়েছে? দুটো, তিনটে, আর এখানে শুধুমাত্র একটা। তাহলে যখন সমানুপাতিক চিহ্নটা ওঠে তখন আসে প্লাঙ্কের কনস্ট্যান্ট, তাহলে E ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটা তো আমাদের নয়, এটা আইনস্টাইনের সূত্র না, আর এটা হলো তোমাদের কম্পাঙ্কের ইকুয়েশন। তাহলে আমরা এই কম্পাঙ্কের এটাকে যদি এইভাবেও লেখা যেতে পারে, যদি কোশ্চেনে এটা থাকতো, ধরো ধরো কোশ্চেনে এরকম ভাবে থাকতো, ই এইচ সি বাই ল্যামডা, কারণ আমরা নিউ কম্পাঙ্কে আমরা সি বাই ল্যামডা লিখতে পারি, তাহলে এইভাবেও লেখা যেতে পারে। তাহলে উত্তর আমাদের হবে অপশন এ। নেক্সট, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি ইলেকট্রনের উচ্চতর শক্তিকে ব্যাখ্যা করে? খুবই ভালো কথা। দেখো, দেখো এন ইজ ইকুয়াল টু 3। এবার উচ্চতর শক্তি, যখনই শক্তি আসবে, শক্তির জন্য আমরা ইকুয়েশন ইউজ করি N+L। এটা আমরা বিভিন্ন কি কোয়ান্টাম সেটের শক্তি নির্ধারণ করার জন্য এটা ইউজ করে থাকি, বুঝতে পারলে? N+L এর সূত্র। তাহলে প্রথমটার জন্য যদি এন আর এল যোগ করি, তাহলে কত আসতেছে? 3। এটার জন্য এন আর এল যোগ করলে 4, এটার জন্য আসতেছে 4, আর এটার জন্য আসতেছে 5। তাহলে তুলনামূলকভাবে কোনটা উত্তর হবে আমাদের? ডি, দেখে বোঝা যাচ্ছে, তাই না? নেক্সট, বলেছে আউফবাউ নীতি কোথায় লঙ্ঘিত হয়েছে, মেনে চলেছে? মেনে চলে, ধরো আমি একটা তোমাদের এখানে বুঝিয়ে দিই। আমি এটা পি অরবিটাল নিলাম, এটা পি এক্স, পি ওয়াই, পি জেড। এবার তোমার কাছে রয়েছে 5টা ইলেকট্রন, তাহলে তুমি কিভাবে আর কি এন্টার করাবে? আগে তুমি সমশক্তি সম্পূর্ণ কক্ষগুলি যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ তারা একই ঘূর্ণনজনিত ইলেকট্রন এরকমভাবে প্রবেশ করবে। আছে তোমার 5টা ইলেকট্রন, তার মানে এক্সট্রা তোমার 2টা ইলেকট্রন আছে, তার এইভাবে থাকবে। এবার দেখো, তার মানে প্রথমটাই ভুল হয়ে গেল এটা, নাকি না? দেখো এখানে আগেই ফিল আপ করেছে আর কি, বিপরীত ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ইলেকট্রনটা এন্টার করিয়েছে। প্রথমে তোমার 3টা ইলেকট্রন আছে, তাহলে তোমাকে ফিল আপ করতে হবে কিভাবে? আগে এরকম এরকম এরকম, তাই না? প্রথমটাই ভুল হয়ে গেল।
তাহলে লঙ্ঘিত হয়েছে এখানেই, আর বাদ বাকি ঠিকই আছে। নেক্সট, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ। খুবই বিষয়। দেখো আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। ক্রোমিয়াম, আমি বারবার এগুলো জিনিস করিয়েছি, আবার করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিভাবে মনে রাখতে বলেছিলাম? কুকুর, তাই না? তো কুকুর থেকে কে আসলো? কপার, আর হলো ক্রোমিয়াম। ক্রোমিয়াম থাকে হলো তোমার 24-এ, আর কপার থাকে হলো তোমার 30-এ। এরা হলো NS1, অর্থাৎ এদের বাইরের কক্ষে মানে NS-এ একটা করে ইলেকট্রন আছে। এদের অরবিটালটা হয় 3D4s। তাহলে এটারও একটা ইলেকট্রন, 3D4s, এটারও একটা ইলেকট্রন, মানে কপারের জন্য যদি দুজনের জন্যই করে দেখায়। আর এখানে কি হয়? 5 হয়, আর এখানে কত হয়? 10 হয়। 3D5 4s1, 3D10 4s1, তাহলে 3D5 4s1, 3D5 4s1 একটাই, বা একটাতেই 4s1 দেখতে পাচ্ছি আমি, আর বাদ বাকি তো 4s2 আছে, তাহলে এটা ডাইরেক্ট করা যেতে পারে। নেক্সট, লিথিয়াম প্লাসের রেখা বর্ণালী এবং এর স্থায়িত্ব বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। বিবৃতি 2 কি বলেছে? লিথিয়াম প্লাসের রেখা বর্ণালী, আগে দেখি লিথিয়াম প্লাস ইলেকট্রন থাকে কোথায়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এবার বলেছে লিথিয়ামে থাকে 3টে ইলেকট্রন, প্লাস দিয়েছে, তার মানে কটা ইলেকট্রন থাকলো? দুটো। দুটা ইলেকট্রন জনিত পরমাণু বা আয়নের জন্য বোর তত্ত্ব কাজে দেয় না। তো এটা তো নিতান্তই ভুল বলে দিয়েছে। 2+ বলে তার একটা ভাবা যেত, 1+ দিয়েছে না, তোমরা দুটা ইলেকট্রন আছে, 2 ইলেকট্রনের জন্য তো বোর তত্ত্ব কাজেই দেয় না। পরবর্তী মানে প্রথমটা তো ভুল, বিবৃতি 1 ভুল। 2, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলি আরো সূক্ষ্মতর রেখায় বিভক্ত হয়ে যায়, এটা বোর তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় না। না, মেন কথা কি বলতো, এটা ব্যাখ্যা করা যায় চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে। এটা এটা আর কি দুটো আর কি প্রশ্ন আছে, এখান থেকেও দু ধরনের প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিই। চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে যদি বর্ণালী বিভিন্ন রেখা বিভক্ত হয়ে যায়, এটাকে একটা ইফেক্ট বলা হয়, এটাকে বলে জিমেন প্রভাব। কি প্রভাব বলে? জিমেন প্রভাব। কি বলে? জিমেন প্রভাব। আর তড়িৎ ক্ষেত্রের জায়গায়, চৌম্বক ক্ষেত্রের জায়গায় যদি তড়িৎ ক্ষেত্র থাকতো, যে তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে বর্ণালীর রেখাগুলো আরো সূক্ষ্মতর রেখায় ভেঙে যাচ্ছে, তাহলে ওটা আয়রন ম্যান, অর্থাৎ স্টার্ক, স্টার্ক স্টার্ক ইফেক্ট। ঠিক আছে, এটা স্টার্ক ইফেক্ট। এটা এটা মেনলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। বুঝতে পারলা? বুঝতে পারলা কিনা? এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। তো এটা বোর তত্ত্বের মধ্যেই ছিল। তো কি কোশ্চেনটা কি বলেছে? বলছে বোর তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ বোর তত্ত্বের মধ্যে ছিল, কিন্তু এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে ব্যাখ্যা করায়। আমি বলতে চাচ্ছি যে বোর তত্ত্বের ওখানেই ছিল, বাট এটা ব্যাখ্যা করা যায় না বোর তত্ত্বতে। বোর তত্ত্ব মিললি তো এন কে নিয়ে আলোচনা করা হয়েছে না, এন এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা এখন আলোচনা করা হয়েছে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে কোনো আলোচনাই করা হয়নি বোর তত্ত্বে। আর যেহেতু চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র, এটা হলো ম্যাগনেটিজমের ব্যাপার, আর এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা বিবেচিত করা হয়। বোর তত্ত্ব দ্বারা এটা বিভাজিত হবে না। তার মানে বিবৃতি একটা আমার ভুল, 2 নাম্বারটা সঠিক দাঁড়ালো। কিন্তু যেখানে যদি যাই হতো তাহলে এটা ভুল হয়ে যেত, তাই না? চলো নেক্সট পেজে যাই। পর্যায় সারণীতে নিক্টোজেন মৌল বলেছে। কি মৌল বলেছে? নিক্টোজেন। নিক্টোজেন বলতে কত নম্বর গ্রুপে? নানা, পাটেকার, ঐশ্বরিয়া, সব, বিন্দাস, তথা কত নম্বর গ্রুপ? গ্রুপ নাম্বার 15, তাই না? গ্রুপ নাম্বার 15-কে আমরা কি বলি? নিক্টোজেন মৌল। 18 নম্বরে আছে তোমার হলো হ্যালোজেন, আর 16 নম্বরে রয়েছে তোমার হলো তোর হলো আহ, কি বলে, অক্সিজেনের যে গ্রুপটা, OSAC-তেই, চ্যালকোজেন, তাই না? নেক্সট, এখানে তোমাকে শনাক্তকরণ করতে বলেছে যে কোনটা কি হবে। এটার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে বলেছিলাম সেটা মনে রাখার জন্য। প্রোসোম অক্সাইড মনে রাখার জন্য একটা জিনিস রাখবা, কোনো ওয়াটার নেই, তো কোনোতে CO, এনোতে NO, ওয়াটারে H2O, আর নেই হলো N2O। এই চারটা হলো তোমার প্রোসোম অক্সাইড। ঠিক আছে, প্রোসোম অক্সাইড। তাহলে সিওটা হলো তোমার প্রোসোম অক্সাইড। বুঝতে পারলাম? বুঝতে পারলে কি বুঝতে পারলাম? এবার চলে আসি সালফার ডাইঅক্সাইড। সালফারটা হলো আম্লিক অক্সাইড, তাই না? অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে আম্লিক অক্সাইড। H2SO3 উৎপন্ন করে, সালফিউরাস অ্যাসিড। আর
Bi2O3, এটা হলো বিসমাথ যেহেতু রয়েছে তো এটা ক্ষারীয় এক ধরনের। আর লেড হলো তোমার উভধর্মী অক্সাইড। লেডটা কি তোমার উভধর্মী অক্সাইড। লেডটা কি তোমার উভধর্মী অক্সাইড, হ্যাঁ কি না? আচ্ছা, এটার জন্য তোমাকে একটা ট্রিকও আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, একটু দাঁড়াও। আমার উম, কোথায় যে ছিল, মনে নেই এখন। না না, মনে নেই। এই তো। আহ, দেখো, আমি বলতেছি। জারিন, জারিন তুমি আহ, আজ জারিন তুমি আজ ইন্ডিয়া গেলে, জারিন তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবেই, সোনা পাবেই পাবে, বললাম। এটা ক্লাস 9দের দিয়েছিলাম আমি, আর এটা তোমাদের দিচ্ছে, দেখো। তো জারিনে হবে ZNO, তুমিতে কি হতে পারে তুমি, TeO, আজে কি হতে পারে Al2O3, ইন্ডিয়াতে কি হতে পারে ইন্ডিয়াম IO3, গেলোতে কি হতে Ga2O3, সোনাতে কি হতে পারে, সোনাতে হলে SnO2, পাবে তো হতে পারে PbO, আর এটা হলো PbO2, আর বললামে হলো BeO। এরা হলো অ্যামফোটেরিক টাইপের, মানে উভধর্মী টাইপের, কি উভধর্মী অক্সাইড। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, 6 নম্বর পেজে তাই। দেখো, বলছে অ্যালুমিনিয়ামের আয়নন শক্তি ম্যাগনেসিয়ামের থেকে কি বলেছে কম। আচ্ছা, খুব ভালো কথা, চলো দেখা যাক। এটা তো আমাদের দেখতে হবে, তাই না? আর বলেছে অ্যালুমিনিয়াম আয়নীয় ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম আয়নের সাথে কম। আচ্ছা দেখি, দেখো প্রথম প্রশ্নটা আগে বলি। অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীয় ব্যাসার্ধ, দেখো প্রথম অ্যালুমিনিয়াম রয়েছে হলো 13 নম্বর গ্রুপে, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি, 1:2, 2:2, 2p6, 3:2, 3p, 3p1। এবার এখান থেকে যদি আমি আয়নেশন এনার্জি দিই, তাহলে খুব অনায়াসেই 3p1 থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, আর Al+1 হয়ে যাবে। তাহলে আয়নেশন এনার্জি বেশি দিতে হচ্ছে না, কারণ 3p-তে একটা ইলেকট্রন আছে, আর পিতে যদি তিনটে অর্ধপূর্ণ বা ছটা থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু যদি ম্যাগনেসিয়ামের জন্য দেখি, 1:2, 2:2, 2p6, 3:2। এবার দেখো এসে দুটো ইলেকট্রনই থাকে এবং এস এর আকৃতিটাও ছোট, ইলেকট্রনের উপর চার্জ, ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাও বেশি। আমি যদি আয়নেশন এনার্জি দিই, আয়নেশন এনার্জি মানে তোমাকে ইলেকট্রন তো বের করতেই হবে, কিন্তু ম্যাগনেসিয়াম বের করতে চায় না, কারণ এসে অরবিটালে ফিল মানে পূর্ণ ইলেকট্রন আছে, তার জন্য তুলনামূলকভাবে আমাকে ম্যাগনেসিয়ামে একটু এনার্জিটা বেশি দিতে হবে। তার মানে হ্যাঁ, ঠিক বলেছে, প্রথমটা ঠিক। এবার বলেছে অ্যালুমিনিয়ামের আয়নীয় ব্যাসার্ধ ম্যাগনেসিয়ামের আয়নীয় ব্যাসার্ধের থেকে কম। দেখি, আমরা জানি নেগেটিভ চার্জ যত বেশি হবে তার আয়নীয় ব্যাসার্ধ তত কি হয়, আয়নীয় ব্যাসার্ধ তত কি হয়, আয়নীয় ব্যাসার্ধ তত কি হয়, বৃদ্ধি পায়। এবং তার ব্যস্তানুপাতিকভাবে রয়েছে হলো পজিটিভ চার্জ, তাই না? একই না বেটা? তাহলে যদি আমি Al3+ কথা ধরি, ম্যাগনেসিয়াম 2+ কথা ধরি, এবং O2- এবং N3- কথা ধরি, তাহলে কার আয়নীয় ব্যাসার্ধ দাদা? তাহলে বলবো N3-এর, তারপর O2-এর, তারপর ম্যাগনেসিয়াম 2+, দেন হলো তোমার Al3+। বুঝতে পারলে বেটা? তাহলে উত্তরটা হবে যে অ্যালুমিনিয়াম আয়নের ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম আয়নের ব্যাসার্ধ থেকে একদম কম। হ্যাঁ, ঠিক, কারণ ম্যাগনেসিয়ামেরটাই বেশি হচ্ছে, কারণ ওর আধান বেশি, সরি, ধনাত্মক আধান বেশি, সরি কম, তার জন্য এর আয়নীয় ব্যাসার্ধটা বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এটার সাথে নেগেটিভের সাথে সমানুপাতিক সম্পর্ক। নেক্সট, তাহলে 12টার উত্তর হবে উভয় সঠিক, উভয় সঠিক, কিন্তু এটার ব্যাখ্যা না, এটার ব্যাখ্যা না, এটা জাস্ট দুটো আর কি দিয়েছে বিবৃতি টাইপের। নেক্সট, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন এবং সিলিকন দেওয়া আছে, অধাতব ধর্মের তোমাকে সম্পর্ক বলেছে। দেখো, এটাকে মুছে দিই। এবার বিষয়টা হলো, আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাব,
আমরা গ্রুপ মানে পর্যায় সারণী যত বাম দিক থেকে ডান দিকে যাব, তত অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, তত অধাতব ধর্ম বৃদ্ধি পায়, তাই কি না? অধাতব ধর্ম কি হয়? বৃদ্ধি পায়। আর উপর দিক থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম কি হবে? হ্রাস পায়, তাই কি না? তাহলে যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, অধাতব ধর্মের সঠিক ক্রম চেয়েছে। তো ফ্লুরিন হলো একদম এই দিকে থাকে, মানে ফ্লুরিন একদম ডান দিকে থাকে, তাহলে ফ্লুরিনের অধাতব হওয়ার প্রবণতা বাদবাকিদের তুলনায় একটু বেশি ফ্লুরিনটা, কারণ 17 নম্বর গ্রুপে থাকে, তো ফ্লুরিন 3 মারবে। এরপর কাকে দিতে মারতে পারে? ফ্লুরিনের আগে আছে হলো তোমার 15 নম্বর গ্রুপ, ঠিক আছে? তো 15 নম্বর গ্রুপে আছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনকে তীর মারবে। তাহলে এরকম কোনো কিছু আছে? এই যে প্রথমটাতে 3 নম্বরেই দেখতে পাচ্ছি, তাহলে ফ্লুরিন তীর মারবে নাইট্রোজেনকে, তারপর কার্বন, তারপর সিলিকনকে, হয়ে গেল। আচ্ছা বেটা, অর্থোনাইট্রোফিনল আর প্যারানাইট্রোফিনলের ভর একই হলে গলনাঙ্ক এত, এর পার্থক্যের সঠিক কারণ? পার্থক্য তো একটা। অর্থোনাইট্রোফিনলে এই যে অর্থোনাইট্রোফিনল দেখতে পাচ্ছ, এখানে NO2 গ্রুপ রয়েছে, ডবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড, এদের মধ্যে রয়েছে হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং এর নাম আমরা দিই অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। কি? অন্ত আণবিক। এই অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং, তার জন্যই এদের কি বললাম, গলনাঙ্ক একটু তুলনামূলকভাবে কম, 45 ডিগ্রি। তার জন্য এদের মধ্যে রয়েছে অন্ত আণবিক, আর বাদ পরেরটাতে রয়েছে হলো আন্ত আণবিক। BF4- এর বি এর সংকরণ চেয়েছে, বের করো। Z=½ বি এর জন্য হলো, বি হলো 13 নম্বর গ্রুপে থাকে, তাহলে 13 কত নিব? 3। 3 হলো যোজ্যতা ইলেকট্রন, একযোজী পরমাণুর সংখ্যা হলো 4, মাইনাসের জন্য 1 যোগ করে দেবো, তাহলে দাঁড়াবে হলো তোমার কত? 8। আমরা বেরোলাম 4, তো উত্তর আসলো sp3। sp3, তাই তো? নেক্সট, পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো কি বলেছে, যোজ্যতা বন্ধন তত্ত্ব অর্থাৎ ভিভিটি থিওরি, তাই না? ভিভিটি থিওরি আর কি। তো আমাকে ভুল বিবৃতি, আমি আবারও বলছি, যখন এরকম কোশ্চেন দেবে তখন সার্কেল ডাউন করে নিও, হ্যাঁ? তো ভিভিটি থিওরিতে কি বলেছে দেখো, সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী, অবশ্যই। কারণ সিগমা বন্ধন তৈরি হওয়ার জন্য হেড অন কলিশন হয়, আর হেড অন ওভারল্যাপটা হয়, আর ওভারল্যাপিংটা একটু ভালো, ওভারল্যাপিংটা ভালো হয়, তার জন্য এরা একটু শক্তিশালী পাই বন্ডের তুলনায়, এটা সত্য। পি কক্ষগুলো সর্বদা পাশাপাশি অবিলম্বন করে, একদম। এরা পাশাপাশি অবিলম্বন করে, এরা পাশাপাশিও করে, একদম সত্য। এস কক্ষ কখনো পাই বন্ধন গঠিত করতে পারে না। আমাকে কি বের করতে বলেছে? ভুল বের করতে বলেছে, তাই না? এস কখনোই পাই বন্ধন করে না, একদম। কারণ এস অরবিটাল গুলো সবসময় কি হয়? হেড অন কলিশন করে, আর হেড অন ওভারল্যাপ হয়, এরা সবসময় সিগমা বন্ধন তৈরি করে। এটাও ঠিক, এটাও ঠিক, এটাই ঠিক, বাদ বাকি এটাই ভুল। কি দেখি, দুটি পরমাণুর মধ্যে কেবলমাত্র একটি বন্ধন উপস্থিত থাকলে সেটি অবশ্যই সিগমা বন্ধন হবে। হ্যাঁ, এটাও তো ঠিক, এটাও তো ঠিক। তাহলে আমাদের কোনো একটা পড়তে আর কি ভুল হচ্ছে। ওটাই তো বললাম, কোশ্চেন না পড়ে আমি হুয়াই বলে দিচ্ছি, তাই না? এটা তো ঠিক। কোন একটা পরমাণুর মাঝে আহ দুটি পরমাণুর মাঝে এক বন্ধন মানে মতলবই ওটা সিগমা বন্ড, হ্যাঁ? তাহলে প্রথম দিকে একটু পড়ি তো, কোথায় একটু পড়তে ভুল হচ্ছে হয়তো। একটি সিগমা বন্ড পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী, একদম সঠিক, কারণ এখানে ওভারল্যাপিংটা ভালো হয়, সিগমা বন্ধনে হেড অন কলিশন হয়। আর এটা পার্শ্বীয়ভাবে হয়, মানে ওভারল্যাপিং হয় পাই বন্ধনে, তাই তো? একদম প্রথমটা ঠিক। 2 নাম্বারটা দেখি, বলছে পাই কক্ষগুলি সর্বদা ও পাশাপাশি অবলম্বন করে, সর্বদা করে, সব সময় না, সরি, সব সময় পাশাপাশি করে না, মানে সব সময় ল্যাটারাল ভাবে ওভারল্যাপিং করে না, সব সময় ল্যাটারাল ভাবে এরা অবিলোপন কি করে না, বুঝতে পারলা? হেড অন করে, হেড অন করে। তাহলে এটাই উত্তর হবে সম্ভবত। তাও তোমাদের যদি সমস্যা হয় দেখে নিতে পারো, আমার মতে এটাই হবে। এস কক্ষ কোনোদিন পায়, একদম এস কক্ষ কোনোদিন করতে পারে, কারণ ওরা হেড অন কলিশনই করে। আমার মতে 2 নাম্বারটাই হবে। নেক্সট, এগুলো আমি করে দেবো না, এগুলো তোমাদের কাজ ভাই, স্ট্রাকচার বানানো তোমাদের কাজ, এগুলো যদি তোমাদের করে দিতে হয় তাহলে বেকার। আচ্ছা, বলছে কোন জোটটির একই বন্ধন ক্রম দেখা গিয়েছে, মানে আমাকে বন্ধন ক্রম দেখাতে বলছে, বাহ, ভালো কথা। চলো দেখো, প্রত্যেকটা যদি বের করা হয়, ধরো আমি O2, বাট তার আগে তোমাদের বন্ধন ক্রমের জন্য আমি একটু বলে দিয়েছিলাম পিরামিড ফরমেশন, মনে আছে কারো? মনে আছে? 14 ছিল।
15, 16, 17, 18, 19, 20, তাই না? 13, 12, 10, তারপর 11, 10, 9, 8, 4-এ রয়েছে 3, তারপর আমি পয়েন্ট ঘাটিয়ে দিলাম 2.5 হলো, মানে যাদের ইলেকট্রন সংখ্যা 15 আর 13 তাদের বন্ড অর্ডার কত? 2.5, তারপর 2, তারপর 1.5, দেন 1, অ্যান্ড দেন 0.5, অ্যান্ড দেন 0। ঠিক আছে, এবার তুমি যদি দেখো O2 মাইনাসে একটা অক্সিজেনে থাকে 8টা, দুটো অক্সিজেনে থাকবে 8 দুগুণ 16, আর একটা মাইনাস অ্যাড করেছো, তো 16 আর 1 যদি যোগ হয় ওই গেলো 17টা ইলেকট্রন। 17টা ইলেকট্রনের জন্য বন্ড অর্ডার কত হয়? 1.5। কত হয়? 1.5 বন্ড অর্ডার হয়। বন্ড অর্ডার বলতে বোঝায় তাদের মধ্যে কয়টা বন্ড, মানে বন্ধন রয়েছে। তারপর O2 প্লাস যদি করি তাহলে এখানে 16টা ইলেকট্রন থাকবে, তাই না? না বেটা, 15টা ইলেকট্রন থাকবে, কারণ 8 দুগুণ 16, এক প্লাস আছে, তেমন একটা ইলেকট্রন কমে গেল। তো 15টা ইলেকট্রনের জন্য কত আছে দেখো, 15টা ইলেকট্রনের জন্য 2.5। নেক্সট N2 মাইনাসের জন্য 14 আর এদিকে 1 অর্থাৎ 15, তো 15 এর জন্য কত হবে? 2.5। দেখো ইলেকট্রন সংখ্যা সেম হচ্ছে, তার মানে O2 প্লাস আর N2 মাইনাস, O2 প্লাস N2 মানে অপশন ডি আমার পড়তে হলো না, আগে উত্তর হলো। নেক্সট, জালক শক্তি যত কম আয়নীয় যৌগ তত স্থায়ী হবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। ক্ষুদ্র ব্যাসার্ধযুক্ত উচ্চ আধান বিশিষ্ট আয়নের ক্ষেত্রে জালক শক্তি বর্তমান। দেখো, জালক শক্তি বলতে কি বোঝায়? জালক শক্তি নির্ভর করে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের যোগফল এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিকভাবে। অর্থাৎ আমি বলতে পারি একভাবে চার্জ বাই রেডিয়াসের উপর নির্ভরশীল এই ল্যাটিস এনথালপি। মানে 1 গ্রাম ফর্মুলা ক্যাটায়ন আর অ্যানায়ন একটা কেলাস তৈরি করতে যতটা শক্তি তারা নির্গত করে। তাহলে জালক শক্তি কখন হবে? যখন ক্ষুদ্র ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ যখন ক্ষুদ্র হবে তখন মিউ জাদা হবে, ঠিক। আর আধান যদি বেশি হয় তাহলে মিউ জাদা হবে, একদম ঠিক। মানে কারণটা ঠিক আছে, তো বাট বিবৃতিটা কি ছিল? বলছে জালক এনথালপি যত কম তত আয়নীয় যৌগ তত বেশি স্থায়িত্ব পাবে। দেখো বিষয়, জালক শক্তি যদি বেশি হয় না তাহলে আয়নীয় যৌগ তত বেশি স্থায়িত্ব প্রাপ্ত হবে, বুঝতে পারলা? কারণ বোঝো ব্যাপারটা, বোঝো। কারণ আমরা জানি যে জালক শক্তি বলতে কি বোঝায়, 1 গ্রাম ফর্মুলা ক্যাটায়ন এবং 1 গ্রাম ফর্মুলা অ্যানায়ন এরা পরস্পর যুক্ত হয়ে এই আয়নীয় যৌগটা তৈরি করেছে। তাহলে যত এনার্জি রিলিজ হবে ভালো, ঠিক আছে, মানে যত ল্যাটিস এনথালপিটা যত বেশি শক্তি হবে এই আয়নীয় যৌগটাও তত বেশি স্থায়িত্ব লাভ করবে, তত বেশি স্থায়িত্ব লাভ করবে। অর্থাৎ প্রথমটা কিন্তু ঠিক নয়, তাই না? আয়নীয় যৌগ কি হতো? তত বেশি কি হতো? এনথালপি যত কম, এনথালপি যত বেশি হতো তত আয়নীয় যৌগটা তত স্থায়ী হতো। মানে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক আছে, বাট আমরা বলতে পারি যে এ ভুল, মানে আর কি অ্যাসারশনটা কি ভুল, কিন্তু রিজনটা ঠিক আছে, তাই না? নেক্সট পরের কোশ্চেন দেখো, বলেছে পৃষ্ঠকেন্দ্রিক, মানে এফসিসি ক্লাস দিয়েছে, এফসিসি ক্লাস দিয়ে তোমাকে বের করতে বলেছে হলো আয়তন দিয়েছে, Z ml দিয়েছে, ভালো কথা। আর একক কোষের দ্বারা দখলীকৃত আয়তন বের করতে বলেছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা একবারেই তো আশা করি বের করতে পারি। মানে কণাগুলির দখলীকৃত আয়তন বলতে কি বলছে? প্যাকিং দক্ষতা বের করতে বলেছে বেটা। কি বের করতে হয়েছে? প্যাকিং দক্ষতা বের করতে বলেছে। এটার প্যাকিং দক্ষতা কিভাবে হবে? পাই ডিভাইডেড বাই √3/2 Z হয়ে গেল, একবারই প্যাকিং দক্ষতা বের করে দিলাম, তাই তো? √3/2, মানে √3/2, সরি। আচ্ছা নেক্সট, আইওনীয় কেলাসে ফ্রেঙ্কেল ত্রুটির মূল কারণ। দেখো ফ্রেঙ্কেল ত্রুটিটা কি হয়, ফ্রেঙ্কেল ত্রুটিটা এটা বলে দিই তোমাদের। হ্যাঁ তোমরা জানো, আমি জানি, তোমরা জানো, তোমরা বহুত জানো, তাও আমার কর্তব্য আমি বলে দিই। ধরো এখানে ক্যাটায়ন রয়েছে, এখানে অ্যানায়ন রয়েছে, এখানেও ক্যাটায়ন রয়েছে, আর এখানেও অ্যানায়ন রয়েছে। আবার ক্যাটায়ন, আবার অ্যানায়ন, আবার ক্যাটায়ন, আবার অ্যানায়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, ক্যাটায়ন, অ্যানায়ন। এবার কি করলো বলতো, একটা ক্যাটায়ন বলতো নিজস্ব স্থান থেকে সরে নিয়ে অন্তঃস্থানিক জায়গায় চলে আসলো, তাহলে তার দেখা দেখি একটা অ্যানায়নও আসবে, কারণ তড়িৎ প্রসঙ্গতা বজায় রাখতে হবে, হ্যাঁ কি না? আর এটা হলো যদি আসে তাহলে এটা একটা স্টয়সিওমেট্রি হলো, স্টয়সিওমেট্রি, স্টয়,
শিওমেট্রি। স্টয়সিওমেট্রি কি না, কারণ স্টয়সিওমেট্রির কোনো সংযুক্ত কোনো পরিবর্তন হলো না, যদি একটা ক্যাটায়ন চলে যেত, একটা অ্যানায়ন যদি যেত না, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। যেহেতু একজন গিয়েছে আরেকজনও চলে গেলে একসাথে সাথে, তাহলে স্টয়সিওমেট্রি এরা। ঠিক আছে, এবার এরা গিয়ে কোথায় বসলো, এরা গিয়ে অন্তঃস্থানীয় জায়গায় গিয়ে বসলো। এবার যেতে পার, এক কথায় বুঝতে পারলো কেন এরা এই জায়গায় বস্তুটা পারলো, কিসের জন্য? সাইজের কারণে। কার কারণে? সাইজের কারণে, শুধুমাত্র আকারের কারণে। অ্যানায়নগুলির আকার ক্যাটায়নগুলির আকার অপেক্ষা অনেক বড়, এটা হলো তোমার মেন কারণ। যোজ্যতার পার্থক্য কোনোটিই নয়, কারণ সাইজের কারণেই তারা অন্তঃস্থানীয় জায়গা জায়গা পাবে না। অন্তঃস্থানীয় জায়গাটা যদি ছোট হয় এবং আকারগুলোই যদি বড় হয়, তাহলে ওরা কিভাবে বুঝতে পারে বলো তো, হ্যাঁ কি না? তো বিষয়টা এটা ফ্রিঙ্কেল ত্রুটি। আচ্ছা আমাকে বলো তো, আমাকে তোমাদের জন্য প্রশ্ন, কে, ঠিক আছে, আমি অপশন দিচ্ছি এজিএফ, এজিসিএল, এজিআই এবং এজিপিআর। ইহাদের মধ্যে কে বলতো স্কটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি দুটোই দেখায়? ঠিক আছে, স্কটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি দুটোই দেখায়। নেক্সট পরবর্তী কোশ্চেন বলেছে, ঘরের উষ্ণতায় এটি বেলুন হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা আছে, বেলুনের চাপ 0.2 বার বেশি হলে বেলুনটি ফেটে যাবে। যদি একবার চাপে গ্যাসটি 0.2 লিটার আয়তন দখল করে, তাহলে হাইড্রোজেন গ্যাসের পূর্ণ করলে কত আয়তন পর্যন্ত প্রসারিত করতে পারবে? আচ্ছা ঠিক আছে, চলো নিচের দিকে করি। তাহলে একদম ডাইরেক্ট আমরা বয়েলের সূত্র প্রযোজ্য করে দেবো, যে পি ওয়ান সমান সমান P2 V2, তাই কি না? এবার কতটা হলো, প্রাথমিক প্রেশার কত দেওয়া আছে? একবার, তাহলে এক। আয়তন কত দেওয়া আছে, যেটা দেখলাম 0.27। আচ্ছা, আর 0.2 ছিল হলো তোমার, কি বলে ওটা, তোমার 0.2তে ছিল মনে হয়। হ্যাঁ, ইন্টু তোমার V2 বের করতে হবে। তাহলে V2 যদি বের করি, তাহলে 0.27 ডিভাইডেড বাই 0.2, এটা আসতেছে এই যে একের কাছাকাছি আসবে সামথিং, 1 পয়েন্ট কিছু, ওটা ব্যাপারটা। তাহলে এগুলো তো আসবে না। তাহলে উত্তর 13.1.3, এটাই মনে আসতে পারে। এটা, এটাও আসতে পারে, তোমার ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেশন করে উত্তর করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। নেক্সট, ভ্যান্ডার ওয়ালসের ক্ষেত্রে সংকট তাপমাত্রা। আচ্ছা আচ্ছা, সংকট তাপমাত্রা আমরা জানি 8a/27 আরবি, 8a/27 আরবি। আছে কিছু? এই তো সংকট তাপমাত্রা। নেক্সট, প্লাস্টার অফ প্যারিস, এমসোমাইট, কাইসেরাইট এবং জিপসাম। প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট এবং হাফুনো জলকে বলা হয় কি, প্লাস্টার অফ প্যারিস। বুঝতে পারলি? এটা দিয়ে আর কি হাত ব্যান্ডেজ করা হয়, যদি কারো হাত টাত ভেঙে যায় সাময়িকভাবে ঠিকঠাক রাখার জন্য হাতে ব্যান্ডেজ করা হয় প্লাস্টার অফ প্যারিস দিয়ে, ঠিক আছে। নেক্সট, এপসোসা, এটা তো হলো না। জিপসাম হলো তোমার এটা, 2 অণু জল লাগে ক্যালসিয়াম সালফেটের সাথে। এবার 2 অণু জল, 1 অণু জল না, তাহলে এটা তো অপশন কেটে গেল, এটার এটা জিতে গেল। এবার 7 অণু জল কোথায় লাগে? 7 অণু জল লাগে গেল এপসোমাইটে। তাহলে একটাই পড়ে থাকলো, আমি এটা এটা আমি জানতাম না, ঠিক আছে, কাইসেরাইট জানতাম না আমি, তাহলে একটা বেরিয়ে গেল। নেক্সট বলছে, আয়নীয় সচলতার সঠিক ক্রম। দেখো, আয়নীয় সচলতার সঠিক ক্রমটা কিভাবে বের করব, এক কথায় হাইড্রেশন যার বেশি হবে, যার হাইড্রেশন এনথালপি যার বেশি হবে, হাইড্রেশনটা বেশি হবে, তার সচলতা কম হবে। সচলতা কি হবে? কম হবে। কি হবে? সচলতা কি হবে? কমে যাবে। তাহলে আমরা একটা হাইড্রেশন, আমরা জানি ফাই যদি বৃদ্ধি পায়, কি হয়? ফাই, একটু দাঁড়াও। হ্যাঁ কাকা, কি এটা? গান করা। আচ্ছা গান করা, তুমি গান করা পরে করবো, হ্যাঁ। আচ্ছা দেখো, তো তো আমরা জানি ফাই ইজ ইকুয়াল টু হলো তোমার আয়নিক পোটেনশিয়াল। ফাই যদি বৃদ্ধি পায়, কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে ফাই বলতে কি বোঝায়, তাই না? ফাই বলতে কি বোঝায়? ফা, সরি, কি বলতেছি, ফাই বলতে কি বোঝায়? চার্জ বাই রেডিয়াস, তাই না? আমরা আয়নিক পোটেনশিয়াল বের করি চার্জ বাই রেডিয়াস দিয়ে, এটা হলো তোমার পোলারাইজেশনের সময় ইউজ হয়। বহুতবার করিয়েছি, যদি চার্জ বৃদ্ধি পায় তাহলে ফাই বৃদ্ধি পাবে, এবং রেডিয়াস যদি হ্রাস পায় তাহলেও ফাই বৃদ্ধি পাবে। তাহলে কোন ক্যারেক্টার আসে? কোভ্যালেন্ট ক্যারেক্টার। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি আসে, তাহলে জলের দ্রাব্যতা কমে যায়, তাহলে হাইড্রেশন এনথালপিও কমে যাবে। তাহলে
ইহাদের মধ্যে যদি আগে ফাইয়ের মানটা দেখি, তাহলে ফাইয়ের মানটা আগে বের করে ধরো। আগে প্রথম উদ্দেশ্য আমার ফাইয়ের বের করা, পরে এগুলো আইনের সচলতাগুলো পরে দেখি, আগে ফাই বের করি। তাহলে ফাই বের করতে গেলে কি দেখতে লাগে, ফাইয়ের মানটাকে বেশি করতে হবে। তাহলে আমাকে চার্জ তো সমান প্লাস প্লাস, তাহলে আমি রেডিয়াস দেখি, কার রেডিয়াস কম, সোডিয়ামের রেডিয়াসটা কম, তাই না? একই না, কারণ একই গ্রুপে আছে। তো সোডিয়াম, হেলি, না, কো, রাবরি অ্যান্ড সস্তি। তাহলে সাইজটা হলো, তাই না, এর হলো সাইজটা কম, ছোট। তাহলে এটা কার দিক থেকে আমি সাজালাম, ফাইয়ের দিক থেকে, কারণ এর সাইজটা কম, তাহলে ফাই জাদা, কোভ্যালেন্ট ক্যারেক্টার জাদা। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি জাদা হয় দাদা, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি জাদা হয়, তাহলে হাইড্রেশন এনথালপি কমে গেল। আর হাইড্রেশন এনথালপি যদি কমে যায়, তাহলে সচলতাও কি হয়ে যাবে, কারণ হাইড্রেশন এনথালপির সাথে উল্টা সম্পর্ক। হাইড্রেশন এনথালপি যদি কমে যায়, তাহলে সচলতা বেড়ে যাবে, তাই না? একই না বেটা? কিন্তু তো হ্রাসের ক্রম চেয়েছে, তাহলে তো এটাই তো ছিল হলো তোর সচলতার বৃদ্ধির ক্রম, কিন্তু হ্রাসের ক্রম যে, তাহলে এটার উল্টা করে দেবো, তাহলে হয়ে গেল সিজিএম প্লাস, রোডিয়াম প্লাস, কে প্লাস এবং সোডিয়াম প্লাস, হয়ে গেল। তাহলে এরকম কিছু আছে, রুবিডিয়াম নাই নাকি, সিজিএম রুবিডিয়াম, এই তো। নেক্সট, কোন যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় না? ঠিক আছে, দেখো কপার নাইট্রেট দেয়, ম্যাগনেসিয়াম নাইট্রেট দেয়, লিথিয়াম নাইট্রেট নাইট্রোজেন গ্যাস ভরে ভরে উৎপন্ন করে, শুধুমাত্র কপার, সরি, পটাশিয়াম নাইট্রেটটাই উৎপন্ন করে না। কারণ পটাশিয়াম নাইট্রেটকে যদি আমরা হিট করি, তাহলে উৎপন্ন হয় সম্ভবত নাইট্রাইড উৎপন্ন হয়, এবং সম্ভবত কি এটাই উৎপন্ন হয়, এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পটাশিয়াম নাইট্রাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, সম্ভবত কি এটাই উৎপন্ন হয়। নেক্সট, সোডিয়াম এবং পটাশিয়ামকে জৈবিক গুরুত্ব সংক্রান্ত কোন তথ্যগুলি সঠিক? এগুলো তো ভাই একটু পড়ায় পড়াই ছিল, কে যে জানি। স্নায়ু সিগন্যাল, সিগন্যাল পাঠায়, হ্যাঁ এটা আমি তো পড়েছি, যে মানে কি সোডিয়াম পাম্প, আমার মনে আছে আমি একবার পড়েছিলাম যে সোডিয়াম পাম্প, হ্যাঁ। তো এটা ঠিক যে স্নায়ু সিগন্যাল পাঠাতে কাজ করে, গ্লুকোজকে জারিত করে, এটিপি বানাতে পারে, রক্ত তঞ্চনে সাহায্য করে, আমি জানি না ভাই, এটা তোমরা দেখিনি, আমার জানা নেই এই বিষয়ে, হতে পারে হয়তো। কিন্তু এটা জানি যে স্নায়ু সিঙ্গেল, সিঙ্গেল বলছি, সিগন্যাল পাঠায়, স্নায়ু সিগন্যাল পাঠাতে আর কি সোডিয়াম পাম্প আর কি ব্যবহার করে, বুঝতে পারলাম। হ্যাঁ, আর এটা বলতে পারি যে যে রক্ততঞ্চনে হেল্প করে এরা, না না রক্ততঞ্চনে তো এদের কোনো দরকার নেই, না না রক্ততঞ্চনে হেল্প করে না। তাহলে তার মানে 3 নম্বর অপশন হচ্ছে না, শুধু 3 হবে না এটা, তাহলে অপশন হয়তো এ নয়তো ডি, দেখছো, তাও না পড়ে তোমাদেরকে বলে দিলাম, হ্যাঁ আলাদা লেভেল কিন্তু। যাই হোক, তোমরা পারবে। আর এটা তোমার আর কি আমি বলে দিচ্ছি, এস ব্লকের গ্রুপে ছিল শেষের দিকে, জৈবিক গুরুত্ব ওখানে আছে, ওটা দেখে নিও। অনেকদিন ধরে দেখা হয় না তো, আমি জানি না, ভুলে গিয়েছি, তো বিষয়টা আমি ভুলভাল তো বলতে পারবো না, তোমরা দেখে নিয়ে আরো ভালো হবে। 10 আয়তন H2O2 দ্রবণের শতকরা মাত্রা বের করতে হলে, আচ্ছা চলো বের করি। দেখো, আমাকে যদি 10 মানে কি, এটা আগে বলো। 10 মানে 10 আয়তন বলতে কি বোঝাচ্ছে? এর মানে বোঝায় যে 1 লিটার H2O2 থেকে 10 লিটার অক্সিজেন পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে যদি আমরা শতকরা মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে বের করব? এটা তো তোমাদের আগের দিনই করালাম। এটা আমি কেন করব এখানে তোমাদের? এটা আমি আগের দিনই করে দিয়েছি, এটা করবো না? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা আগের দিনই তোমাদের ব্যাচে আমি করিয়ে দিলাম, এটা করবা তোমরা এখনই। আর হ্যাঁ, যারা আমার ব্যাচে নেই, অন্যভাবে দেখতেছো ইউটিউবে, তারা এটা তোমাদের বাড়ির কাজ রইলো, তোমরা যদি না পারো টেলিগ্রামে বলবো, আমি করিয়ে দেবো 28 নাম্বারটা, এটা আমি ব্যাচে করিয়েছি তো, তাই আর সময় নষ্ট করতেছি না। এটা তো বললাম ব্যাচে তো করালাম। নেক্সট, SiCl4 আদ্র বিশ্লেষণ সম্ভব? হ্যাঁ ভাই। আর CCl4 আদ্র বিশ্লেষণ সম্ভব নয়। দেখো, আদ্র বিশ্লেষণের জন্য তোমাকে জিনিসটা, যে জিনিসটা মনে রাখতে লাগবে, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে লাগবে। কি থাকতে লাগবে? ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে। ভ্যাকেন্ট ডি অরবিটাল কি থাকতে হবে? অরবিটাল থাকতে লাগবে। কার্বনের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না, সিলিকনের থাকে, তার জন্যই আদ্র বিশেষত হয়। হ্যাঁ, SiCl4 তড়িৎযোজী যৌগ, CCl4 সমযোজী যৌগ। না না না, এটার তো সঠিক ব্যাখ্যা না। আদ্র বিশেষের সঠিক ব্যাখ্যা হলো ডি অরবিটাল, মানে এক কথায় যে এ সঠিক বাট আর সঠিক নয়। ঠিক আছে, চলো নেক্সট। ডাইবোরেন, ডাইবোরেন, আচ্ছা।
ডাইবোরেনের সংকেত কেমন হয়? বানানা বন করে, জানো তো? সেতুবন্ধন করে, সেতুবন্ধন। দেখো, বলছে ডাইবোরের মধ্যে প্রত্যেকটি বোরনই চারটি করে চারটি করে বন্ধন তৈরি করে। ঠিক আছে, কি বলেছে? ভুল বলেছে, ভুল। আচ্ছা আচ্ছা, চারটি করে বন্ধন তৈরি করে, হ্যাঁ করে। ডাইবোরেনের মধ্যে দুটি সেতু বন্ধনযুক্ত হাইড্রোজেন থাকে, হ্যাঁ আছে, সেতু বন্ধনে হাইড্রোজেন আছে। ডাইবোরেনের হাইড্রোজেন পরমাণু একই তলে থাকে না, হ্যাঁ থাকে না তো, এটা হলো ব্রিজ হেড, আর এটা হলো তোমার হলো প্রান্তিক টার্মিনাল পজিশনে থাকে। ডাইবোরেন সবকটি বিএইচ বন্ধন একই, না না না, টার্মিনাল গুলো আলাদা, এর বন্ড অর্ডার হলো তোমার 1, আর এদের বন্ড অর্ডার হলো তোমার 0.5। তাছাড়া এরা এরা আলাদা ইয়ে থেকে, কি বলে এটা, ব্রিজ হেড না, এরা একই সমতলে থাকে না এরা, তো তার জন্য এদের বন্ধনটাও একই হবে না। তাহলে উত্তরটা হবে একই হয় বলেছে, ওটা ভুল। আচ্ছা, AlCl3, দেখো AlCl3ও পরস্পরের সাথে আরেকটা AlCl এর সাথে রিয়াকশন করে, বিক্রিয়া করে AlCl এর সাথে এমন একটা গঠন বানায়, ঠিক আছে? ডায়মার করে, এক কথায় কি বানায়? ডায়মার বানায়। কিসের জন্য? আর এই যে বন্ধনটাকে, এটাকে বলে অসমযোজী, কোঅর্ডিনেট বন্ড, হ্যাঁ। ইলেকট্রনের জন্য এই ইলেকট্রন ইলেকট্রন এই ইলেকট্রনকে নিয়েই এত ঝামেলা, সবাই এত ইলেকট্রনের পিছনে এত পাগল কেন? দেখো, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় যে যৌগটি তৈরি হওয়ার কথা, তৈরি হয় অ্যালুমিনিয়াম নিষ্ক্রিয় পড়ে। তাহলে এমন কোন যৌগ তৈরি হয়েছে যেটা অ্যালুমিনিয়াম নিষ্ক্রিয় পড়েছে? আরে ভাই, Al2O3, তোমাদের উপধর্মী অক্সাইডটা, তাই না? একটু আগে তো বললাম। মেন কথায় অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম, কি বললাম? অ্যালুমিনিয়াম যখন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে না, তখন কি বলবো, যখনই অ্যাসিডের সংস্পর্শে আসে, তখন অ্যালুমিনিয়ামের উপর বুঝতে পারলে Al2O3 একটা আস্তরণ পড়ে যায়। আর যখনই আস্তরণ পড়ে দেয়, এই আস্তরণটা এক প্রকার অদ্রবণীয় টাইপের এবং নিষ্ক্রিয় টাইপের, যেটা আর বিক্রিয়া করতেই দেয় না। তাহলে সেটা হলো তোমার Al2O3। নেক্সট, অজৈব বেঞ্জিন B3N3H6, বোরাজিন বা বোরাজোল এটা বলে, তো বোরাজিন, বোরোলিন না, ওটা বাপরে বোরোলিন আলাদা। নেক্সট, প্রডিউসার গ্যাস প্রডিউসার গ্যাস নিম্নোক্তি কোনটি? প্রডিউসার গ্যাস আমাদের বানানো হয়, নাইট্রোজেন থাকে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে না, প্রডিউসারে নাইট্রোজেন থাকবেই থাকবে, এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন না করে কার্বন মনোক্সাইডের সাথে রিয়াকশন করে। তারপর ওয়াটার গ্যাস আছে, আরেকটা আছে ওয়াটার গ্যাস, সেটাও দেখে নিও। প্রডিউসার গ্যাস যখন এসেছে, তাহলে ওয়াটার গ্যাসটাও দেখে নিও। নেক্সট, কি বলেছে? গ্রাফাইট এবং হীরের সাপেক্ষে নিচের কোন বিবৃতি সঠিক বলে তোমার মনে হচ্ছে? দেখো, হীরক অপেক্ষা গ্রাফাইটের কাঠিন্য বেশি, সঠিক বলেছে, সঠিক। হীরক অপেক্ষা গ্রাফাইটের তড়িৎ পরিবাহিতা বেশি, হ্যাঁ ভাই, এটা গ্রাফাইটের কার্বন সংখ্যা বোঝার, এটা ঠিক। হীরক অপেক্ষা গ্রাফাইটের তাপ পরিবহন ক্ষমতা বেশি না, এরা, এটা হীরা অপেক্ষা গ্রাফাইটের তড়িৎ পরিবাহিতা সব থেকে কি বেশি রয়েছে, বুঝতে পারলা? একই না? আচ্ছা, হয়ে গেল তাহলে। থাকুক, থাকুক কি, আর তো কোশ্চেনে নেই। থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা লেকচারে। হ্যাঁ, তোমরা কিন্তু ক্লাস করতে থাকো, হ্যাঁ, ঠিক আছে? ক্লাস কিন্তু করো। আর হ্যাঁ, আমি একটা জিনিস করে দিই, সেটা হলো, এখন ব্যাচে যারা পড়ো পড়ো না, তাহলে আমি করেই দিচ্ছি, এটা অত ঝামেলা না নিয়ে করেই দিই। হ্যাঁ না, তোমরা বলে হবে কি সব বলতেছে, করেই দিচ্ছি। ঠিক আছে, দেখো, 10 লিটার, 10 আয়তন H2O2 দ্রবণের শতকরা মাত্রা বের করছে। আচ্ছা ঠিক আছে, আগে একটা কাজ করি, আমি বলেছিলাম এসটিপিতে আগে H2O2 আণবিক ভর বের করে নিবা। দেখো, এসটিপিতে এসটিপিতে 22.4 লিটার 22.4 লিটার অক্সিজেন তৈরি করতে কত লাগে, H2O2 লাগে 68 গ্রাম। এখন বলবো আবার এই 68 কোথা থেকে আসলো? ঠিক আছে, এবার বলবো কোথা থেকে 68টা আসলো? আরে ভাই, H2O2 আণবিক ভর রে বেটা। কি বলবো, ঠিক আছে, করেই দিচ্ছি। এবার তোমাকে রিয়াকশনটাও লিখে দেখাতে হবে, নাহলে তো বুঝতে পারো না যে 2 মোল H2O2 উৎপন্ন হয়েছে, কি না? এই দেখো, 2 মোল H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, যেটাকে অসামঞ্জস্য বিক্রিয়া করে
2 মোল জল এবং অক্সিজেন উৎপন্ন করে। 2 মোল H2O2, একটা H2O2 যে আণবিক ভর সেটা হয় 34, 2 মোল গুণ করার পর এটা হয়ে গেল তোমার হলো 38, অর্থাৎ 22.4 লিটার, কত 22.4 লিটার, 22.4 লিটার অক্সিজেন প্রডিউস করতে তোমার লাগে 68 গ্রাম কি H2O2। তাহলে 1 লিটারে 1 লিটার বানাতে অক্সিজেন কত লাগবে, 68/22.4, ঠিক আছে। আর এখানে দশ বলেছে, তাহলে 10 লিটার বানাতে কত লাগবে, তাহলে একবারে ডাইরেক্ট 10 দিয়ে আমি গুণা করে দিই, তাহলে কত আসবে, পয়েন্ট আসলো, শূন্য হয়ে গেল, তাহলে 68,000, সরি দুটা শূন্য, ডিভাইডেড বাই 22/4। তো এটা কত দিয়ে গুণ করতে হতে পারে, 2 এর কাছাকাছি, তাহলে 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ 3-এর কাছাকাছি অ্যান্সার, এরে বাপরে, 3ই তো দেওয়া আছে। তো এটা তো হবেই না এগুলা, তাহলে হয়তো এটা নয়তো অপশন, কারণ জিরো তো নিতে, জিরো নেওয়ার দরকারই নেই, তো 3-0। আচ্ছা তোমরা এটা তাহলে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো কত আসতেছে, তাই না, দেখো করে দিলাম কিন্তু, তাই কি না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, বাই, টাটা।